আমরা আজকে আফগানিস্তান দিয়ে শুরু করব। এই আফগানিস্তান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো দক্ষিণ এশিয়ার যতগুলো রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে কিন্তু স্বাধীনতা লাভ করেছিল যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি কিন্তু আফগানিস্তান। সেই রাষ্ট্রটি আফগানিস্তান। সো আমরা এখানে লিখে ফেলাই আফগানিস্তান, সংক্ষেপে আমরা আফগানিস্তান লিখলাম। এই আফগানিস্তান রাষ্ট্রটি 1919 সালে ব্রিটিশদের কাছ থেকে কি করে স্বাধীনতা লাভ করে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে হচ্ছে এই আফগানিস্তান। আমি কিন্তু বলছি যে সাম্প্রতিক মানেই যে শুধু ওই তথ্যটি আসবে তা কিন্তু নয়। সাম্প্রতিক মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ঘটনাটা সাম্প্রতিক, যে টপিকটা সাম্প্রতিক, এই টপিকের ভিতর থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর আমি একটু সাস্টেইনেবল স্টাইলে পড়ানোর চেষ্টা করব যাতে করে আপনি প্রশ্নগুলো কমন পান। সেটা সাম্প্রতিক আসলেও যাতে কমন পান, ভিতরকার প্রশ্ন আসলেও যাতে আপনি কমন পান। সো 1919 সালে এই ব্রিটিশদের অধীন থেকে স্বাধীনতা লাভ করে কে? স্বাধীনতা লাভ করেছে আফগানিস্তান। এবং আফগানিস্তান যখন স্বাধীনতা লাভ করেছিল তখন আফগানিস্তানের সরকার প্রধান যিনি ছিলেন তার নাম ছিল আমানুল্লাহ খান। যার নাম কি? যার নাম ছিল আমানুল্লাহ খান। তবে এই যে আমানুল্লাহ খান ক্ষমতায় ছিলেন 1919 থেকে শুরু করে, লক্ষ্য রাখবেন আমরা দেখতে পাই যে 1919 থেকে শুরু করে 1933 সাল পর্যন্ত এই আফগানিস্তানের ক্ষমতায় যিনি ছিলেন তার নাম হচ্ছে আমানউল্লাহ খান। আমানউল্লাহ খান। এই আমানউল্লাহ খানের কাছ থেকে আফগানিস্তানের ক্ষমতা চলে গেল 1933 সালে বাদশাহ জহির শাহর কাছে। লক্ষ্য রাখবেন বাদশাহ জহির শাহর কাছে ক্ষমতা চলে গেল। বাদশাহ জহির শাহর কাছে এই ক্ষমতা চলে গেল। অর্থাৎ 1933 সালে আফগানিস্তানের ক্ষমতা আসলেন বাদশাহ জহির শাহ। কিন্তু এই জহির শাহের তিনি যে ক্ষমতা আসলেন, এই আফগানিস্তানের তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন জহির শাহর ভগ্নিপতি, যার নাম হচ্ছে দাউদ খা। সো এই দাউদ খা কি করলেন? এই বাদশাহ জহির শাহকে 1973 সালে ক্ষমতা থেকে উৎখাত করলেন। অর্থাৎ 1973 সালে জহির শাহকে ক্ষমতা থেকে উৎখাত করে ক্ষমতায় আসলেন মিস্টার দাউদ খা। দ্যাট মিন্স দাউদ খান ক্ষমতায় আসলেন 1973 সালে। এই দাউদ খান ক্ষমতায় আসার মধ্য দিয়ে আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে। দাউদ খান আফগানিস্তানকে প্রজাতন্ত্রে প্রতিষ্ঠা করে। এরপর আমরা দেখতে পাই 5 বছর পর 1978 সালে এক আকস্মিক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, দাউদ খান কি হয়? দাউদ খান নিহত হন। জেনারেল দাউদ খান নিহত হন এবং নিহত হওয়ার পর 1978 সালে ক্ষমতায় আসেন যিনি একজন বামপন্থী সামরিক কর্মকর্তা, যার নাম হচ্ছে নূর মোহাম্মদ তারাকি। এই নূর মোহাম্মদ তারাকিকে আবার ক্ষমতা থেকে উৎখাত করে 1978 সালে ক্ষমতায় আসলেন যিনি। নূর মোহাম্মদ তারাকিকে ক্ষমতা থেকে উৎখাত করে আমরা দেখতে পাই ক্ষমতায় আসলেন যিনি, তিনি হচ্ছেন, লক্ষ্য রাখবেন, তিনি হচ্ছেন হাফিজুল্লাহ আমিন। লক্ষ্য রাখবেন তার নাম হচ্ছে হাফিজুল্লাহ আমিন। এই হাফিজুল্লাহ আমিনকে ক্ষমতা থেকে উৎখাত করলেন কে? 1979 সালে ক্ষমতা থেকে উৎখাত করলেন যিনি, তার নাম হচ্ছে বারবাক কারমাল। এই বারবাক কারমাল ক্ষমতায় আসলেন 1979 সালে। কিন্তু বারবাক কারমাল তখন তিনি বুঝতে পারলেন যে তিনি যদি ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে বিদেশি কোন রাষ্ট্রের বা বিদেশি কোন প্রভুর কি লাগবে? সাপোর্ট লাগবে বা সহযোগিতা লাগবে, তাছাড়া তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এবং এই ক্ষমতায় এসেই এই বারবাক কারমাল তিনি কি করলেন? তিনি যেটা করলেন, সোভিয়েত ইউনিয়নের কাছে সৈন্য সহায়তা চাইলেন। যখন সৈন্য সহায়তা চাইলো তখন সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো যে আমার সাথে রয়েছে এই আফগানিস্তানের সীমান্ত। সোভিয়েত ইউনিয়ন কিন্তু বর্তমানে যে মধ্য এশিয়ার 5টা দেশ,
এই পাঁচটা দেশ ছিল কার মধ্যে? সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। এবং এই মধ্যেশীয় পাঁচটা দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান, এই পাঁচটা দেশের মধ্যে আবার তিনটা দেশের সাথে দেখেন আফগানিস্তানের সীমান্ত রয়েছে, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। তো সোভিয়েত ইউনিয়ন তখন চিন্তা করলো যে আফগানিস্তানের এই সরকারকে যদি আমি টিকে রাখতে পারি, এটা হবে একটা পাপেট গভর্নমেন্ট বা পুতুল সরকার হবে। তাহলে এই সরকারকে টিকে রাখার মাধ্যমে তাহলে যদি আমি আফগানিস্তানের প্রভাব বিস্তার করতে পারি, তাহলে এই আফগানিস্তান হচ্ছে আমার দক্ষিণ এশিয়ার গেটওয়ে, দক্ষিণ এশিয়ার গেটওয়ে। সো আমরা দেখতে পাই 1979 সালে তখন কি হলো, লক্ষ্য রাখবেন 1979 সালে এই সোভিয়েত ইউনিয়ন বারবাক কারমালের আমন্ত্রণে এই সোভিয়েত ইউনিয়ন কি করলো, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন সৈন্য পাঠালো। সোভিয়েত ইউনিয়ন যখন সৈন্য পাঠালো, তখন আফগান হুজুর যাদেরকে বলেছি আমরা আফগান মুজাহিদিন, এই আফগান মুজাহিদিনদেরকে সমর্থন দিলেন কে? আমেরিকা সমর্থন দিলেন, সৌদি আরব সমর্থন দিলেন, সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিলেন, পাকিস্তান সমর্থন দিলেন এবং সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী উসামা বিন লাদেন কি করলেন? সমর্থন দিলেন। এবং সমর্থন দেওয়ার ফলে আমরা দেখতে পাই পাকিস্তানের সহায়তায় এই আফগান মুজাহিদিনদেরকে পাকিস্তানে নিয়ে আসা হলো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হলো, যার ফলে শুরু হয়ে গেল আমরা দেখতে পাই যুদ্ধ। এবং এই যুদ্ধ চলেছিল 1979 সাল থেকে শুরু করে 1989 সাল পর্যন্ত এই যুদ্ধ চলেছিল, যেটাকে বলা হচ্ছে আফগান সোভিয়েত যুদ্ধ বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আফগান সোভিয়েত যুদ্ধ। এই আফগান সোভিয়েত যুদ্ধের মাঝখানে লক্ষ্য রাখবেন, 1987 সালে আমরা দেখতে পাই আরেকটি সরকার গঠিত হয়, মোহাম্মদ নজিবুল্লাহ নেতৃত্বে আফগানিস্তানে একটা সরকার গঠিত হয়। আমরা দেখতে পাই এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পরাস্ত হয় এবং সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে, লক্ষ্য রাখবেন, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে তার সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হলেন। অর্থাৎ 1989 সালে এই আফগানিস্তান থেকে ইউএসএসআর কি করলেন? সৈন্য প্রত্যাহার করলেন। দেখুন এই সকল তথ্য কিন্তু পরীক্ষাতে এসেছে, এই সকল তথ্য কিন্তু পরীক্ষাতে এসেছে। আমি আপনাকে এমন ভাবে পড়াবো, মাথায় রাখবেন আমার একটা স্বতন্ত্র বা আমার একটা স্টাইল আছে, এবং এভাবে যদি আমি পড়াই, শুধুমাত্র সাম্প্রতিক না, সাম্প্রতিক সহ আপনার বেসিক্যালি টপিকটাই খুব ভালো মতো কভার হবে। এবং এই টপিকটা থেকেই লক্ষ্য রাখবেন, দেখেন এটা কিন্তু আমি যেভাবে আলোচনা করছি রিটার্নের জন্য আমার কাজে লাগবে কিন্তু। সো 1989 সালে সোভিয়েত ইউনিয়ন সৈন্য প্রত্যাহার করে দিলেন। প্রত্যাহার যখন করে নিলেন, তখন বেসিক্যালি আমরা দেখতে পাই যে এই সৈন্য প্রত্যাহার করার পরে যে ঘটনাটা ঘটলো, যে লক্ষ্য রাখবেন এই 10 বছরের যে রক্তক্ষয়ী যুদ্ধ, যে সোভিয়েত সৈন্য এবং আফগান মুজাহিদিন, এই যুদ্ধের কিন্তু পরিসমাপ্তি ঘটলো। প্রায় 9.5 থেকে 10 বছর মতো আফগানিস্তান থেকে গিয়েছিল কার আন্ডারে? থেকে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন আন্ডারে। সোভিয়েত ইউনিয়ন পরাজিত হলো। দেখেন আফগানিস্তানের কোন বৃহৎ শক্তি কিন্তু সুবিধা করতে পারেনি। এ কারণে আফগানিস্তানকে বলা হয়, পরাশক্তিধর রাষ্ট্রগুলোর কি বলা হয়? চোরাবালি বলা হয়। লক্ষ্য রাখবেন। এরপর আমরা যেটা দেখতে পাই, এই যে 1987 সালে মোহাম্মদ নজিবুল্লাহ নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারটা উৎখাত হলো 1992 সালে। 7 দলীয়, লক্ষ্য রাখবেন, 7 দলীয় যে মুজাহিদিন যে দল, এই দলটা 1992 সালে আমরা দেখতে পাই কাকে উৎখাত করলেন? নজিবুল্লাহকে উৎখাত করলেন। এই নজিবুল্লাহকে উৎখাত করার পর আমরা দেখতে পাই আফগান হুজুরদের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে, লক্ষ্য রাখবেন, আফগান হুজুরদের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে যেটা দেখা দিল, সেটা হলো যে যুদ্ধ বেঁধে গেল। সেটাকে বলছি আমরা কি? সেটাকে বলছি আফগান গৃহযুদ্ধ। 1992 সালে আফগান হুজুরদের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে গেল, যেটাকে বলছে আফগান গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধের মাঝেই বেসিক্যালি আমরা দেখতে পাই যে এই আফগান হুজুরদের মধ্যে একজন ক্ষমতা দখল করলেন, যার নাম হচ্ছে বুরহানুদ্দিন রব্বানি। অর্থাৎ 1999 সালে এই নজিবুল্লাহকে উৎখাত করে আমরা দেখতে পাই 1992 সালে ক্ষমতায় আসলেন কে? ক্ষমতায় আসলেন বুরহানুদ্দিন রব্বানি। ক্ষমতায় আসলেন।
কিন্তু বুরহানুদ্দিন রব্বানির বিপক্ষে গেলেন আফগান মুজাহিদিনদের মধ্যে একজন লিডার, যার নাম হচ্ছে মোল্লা উমর। মোল্লা উমর তখন কার সহযোগিতা পাইলেন? আমেরিকার সহযোগিতা পাইলেন। আমেরিকার সহযোগিতা পেয়ে 1994 সালে এই মোল্লা উমর কি করলেন? 1994 সালে মোল্লা উমর আফগানিস্তানের একদল শিক্ষার্থীদের নিয়ে একটা দল গঠন করলেন এবং সেই দলের নাম কি? সেই দলের নাম হচ্ছে তালেবান। সেই দলের নাম কি? সেই দলের নাম হচ্ছে তালেবান। লক্ষ্য রাখবেন। তার মানে আমরা বলতে পারি সেটা হলো যে 1994 সালে মোল্লা উমরের নেতৃত্বে তালেবান গঠিত হয়। তালেবান গঠিত হয় 1994 সালে। কার নেতৃত্বে? মোল্লা উমরের নেতৃত্বে। সহযোগিতা করেছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আমরা দেখতে পাই আপনারা যে আমেরিকা তখন সাপোর্ট দিল কাকে? সাপোর্ট দিল হচ্ছে এই মোল্লা উমরকে। এই মোল্লা উমরকে সাপোর্ট যখন দিল, তখন মোল্লা উমর যে কাজটা করলো সেটা হলো যে আফগানিস্তানের দুইটা প্রদেশ দখল করে দিল। সেই দুইটা প্রদেশের মধ্যে একটা নাম হচ্ছে কান্দাহার এবং আরেকটা নাম হচ্ছে হেরাত। একটা নাম হচ্ছে কান্দাহার, আরেকটা নাম হচ্ছে হেরাত। এবং ফাইনালি 1996 সালে, লক্ষ্য রাখবেন, ফাইনালি 1996 সালে যেটা দেখা গেল, আফগানিস্তানে ক্ষমতায় আসলো বুরহানুদ্দিন রব্বানিকে ক্ষমতা থেকে উৎখাত করে ক্ষমতায় আসলো কে? ক্ষমতায় আসলো মোল্লা উমর। মাথায় রাখতে হবে, তালেবান হচ্ছে পশতু শব্দ। বিষয়টা জিজ্ঞেস তো, তালেবান হচ্ছে পশতু শব্দ। এটা স্ক্রিনশট নাও। তালেবান হচ্ছে পশতু শব্দ। হ্যাঁ, তালেবান হচ্ছে পশতু শব্দ, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে তালেবান শব্দটি পশতু তালেব থেকে এসেছে। তালেবান শব্দটি সাউন্ড নাই স্যার, কি বলে? সাউন্ড একদম বলছে সাউন্ড নাই। আসলে কি সাউন্ড নাই? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাউন্ড আছে। একজন বলছে ক্লিয়ার না। বুঝলাম না, ক্লিয়ার না? দেখো তো কি বলে, কমেন্ট করতে পারছি না। আচ্ছা, লক্ষ্য রাখবেন। ক্লিয়ার। আচ্ছা, লক্ষ্য রাখবেন। সো এই তালেবান শব্দটি হচ্ছে পশতু তালেব শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শিক্ষার্থী বা ছাত্র। 1996 সালে আফগানিস্তানের ক্ষমতা আসলো কে? মোল্লা মোহাম্মদ উমর ক্ষমতা আসলো। মোল্লা মোহাম্মদ উমর যখন ক্ষমতায় আসলো, তখন বেসিক্যালি আফগানিস্তানের তালেবানদের ছত্রছায়া থেকে আল কায়েদা, দ্যাট মিন্স উসামা বিন লাদেন বেশ শক্তিশালী হলো। লক্ষ্য রাখবেন, এই উসামা বিন লাদেন যখন শক্তিশালী হলো, ইন দা মিন টাইম আমরা দেখতে পাই যে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মার্কিন দূতাবাসগুলোতে ধীরে ধীরে হামলা হতে শুরু করে। সবচেয়ে বড় হামলা হলো কখন? 11 সেপ্টেম্বর 2001 সালে। 11 সেপ্টেম্বর 2001 সালে যখন আমেরিকার টুইন টাওয়ারে যখন হামলাটা ঘটলো, লক্ষ্য রাখবেন, সেটা বলছি আমরা কত? সেটা আমরা বলছি হচ্ছে, লক্ষ্য রাখবেন, 2001 সালের ঘটনা। সেটাকে আমরা যেভাবে জানি সেটা 9/11 ঘটনা জানি। আমেরিকার তখন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ তখন কি বলেন? বুশ তখন বললেন এই হামলা করেছে কে? আল কায়েদা প্রধান উসামা বিন লাদেন। সো এই তালেবান সরকার প্রধান যাকে ক্ষমতায় নিয়ে আসলো আমেরিকা, বুরহানুদ্দিন রব্বানিকে পরাস্ত করে 1996 সালে মোল্লা উমর ক্ষমতায় আসলো, তাকে মোল্লা উমরকে আমেরিকা তখন বললো যে লাদেনকে তুমি আমেরিকার কাছে হস্তান্তর করো, লাদেনকে ধরিয়ে দাও। কিন্তু মোল্লা উমর তখন কি বললেন? মোল্লা উমর বললেন আফগানিস্তানে হামলার জন্য লাদেন দায়ী না। তখন আমেরিকা যেটা মনে করলেন যে না, তার মানে শুধু লাদেন না, শুধু আল কায়েদা না, তালেবান মোল্লা উমরও আমার জন্য হুমকি। এই কারণে আমরা দেখতে পাই আমেরিকা তখন কি করলো? আমেরিকা অর্থাৎ মার্কিন সৈন্য তখন 7 অক্টোবর 2001 সালে আফগানিস্তানে হামলা শুরু করলো। যে হামলাকে কি বলা হচ্ছে? অপারেশন, লক্ষ্য রাখবেন, যে হামলাকে বলা অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। এবং এই মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য কে আসলো? ন্যাটো বাহিনী আসলো। মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য ন্যাটো বাহিনী আসলো। অর্থাৎ 2001-এ আবার কারা আসলো আফগানিস্তানে? ন্যাটো যোগদান করলো।
এভাবে 2001 সালের অক্টোবরে আমেরিকা হামলা শুরু করলো। পাশাপাশি আমরা দেখতে পাই 2001 সালের 13ই নভেম্বর 13 তারিখে এই তালেবানদের পতন ঘটলো। অর্থাৎ 13ই নভেম্বর 2001-এ তালেবান শাসকের পতন ঘটে। এরপর আমরা দেখতে পাই 2005 সালে, লক্ষ্য রাখবেন 2005 সালে আবার তালেবানদের কি হয়, তালেবানদের উত্থান দেখা দেয়। 2011 সালে আমরা দেখতে পাই কি করা হলো, লাদেনকে হত্যা করা হলো। 2011 সালে লাদেনকে হত্যা করা হলো এবং লাদেনকে হত্যা করলো কে, ইউএস নেভি সিল হত্যা করলো। পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেন ছিল এবং লাদেনকে হত্যা করলো। আমরা দেখতে পাই বারাক ওবামা তখন এটা অপারেশন দেখছিলেন, যে অপারেশন জেরিনিমো, ইউএস নেভি সিল। ভাই এই সিলটা কি? এই সিল মানে দেখেন, সিল এস ইতে হচ্ছে সি মানে সাগর, এতে হচ্ছে এয়ার মানে আকাশ, এতে হচ্ছে ল্যান্ড। এটা আমেরিকার এমন একটি প্রশিক্ষিত বাহিনী যারা সাগরে বলেন, আকাশে বলেন, ল্যান্ডে বলেন বা ভূমিতে বলেন, সব জায়গায় সমানভাবে কি করতে পারে, যুদ্ধ করতে পারে। সো লাদেন মারা গেল 2011 সালে। 2011 সালে লাদেন মারা গেল, পাকিস্তানের অ্যাবোটাবাদে তাকে হত্যা করা হলো, এক বাড়ির মধ্যে হত্যা করা হলো। লক্ষ্য রাখবেন। এরপরে দেখেন তালেবানরা ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। বিভিন্ন এলাকাতে তালেবানদের প্রভাব দিনে দিনে সুস্পষ্ট হয়। ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবে, তখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলো বা আমেরিকানরা বুঝতে পারলো যে আসলে আফগানিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের কিন্তু আসলে জয়লাভ করা সম্ভব না। অথচ $2 ট্রিলিয়ন বেশি অর্থ খরচ হয়ে গেছে। আমেরিকানরা কি চাই? আমেরিকানরা চাই স্বল্প সময়ে স্বল্প খরচে কোনো যুদ্ধে জয়লাভ করতে চাই। কিন্তু এই যুদ্ধ তো প্রায় 20 বছর হতে চললো, কিন্তু রেজাল্ট তো কি? রেজাল্ট তো জিরো। এই যুদ্ধ থেকে তো আমরা তেমন কিছু পাইলাম না, বরং কয়েক হাজার মার্কিন সৈন্যের প্রাণ গেছে। হিউজ পরিমাণে যুদ্ধের ব্যয় হয়েছে, কস্ট অফ ওয়ার যেটাকে বলা হয়। এই হিউজ পরিমাণ ব্যয়ের কারণে আমেরিকার অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো যে আমার কিন্তু খুব বেশি সফলতা নাই। সো আমেরিকান জনগণরা কি চাচ্ছে? আমেরিকান জনগণ চাচ্ছে যে আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটুক। যেখানে আমরা দেখতে পেলাম যে আফগানিস্তান থেকে একটু সম্মানে কেটে পড়ার জন্য এবং এই বিষয়টাকে পুঁজি করে নির্বাচনে ফায়দা লুটার জন্য ডোনাল্ড ট্রাম্প কি করলেন? ডোনাল্ড ট্রাম্প এই তালেবান আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার জন্য চুক্তির একটা আয়োজন করা হলো। কোথায়? কাতারের রাজধানী দোহাতে চুক্তির আয়োজন করা হলো। অর্থাৎ 29 ফেব্রুয়ারি 2020 সালে আমরা দেখতে পাই কি হলো, মার্কিন তালেবান শান্তি চুক্তি হলো। মার্কিন তালেবান শান্তি চুক্তি হলো। এই যে মার্কিন তালেবান শান্তি চুক্তি হলো, সেই চুক্তিটা হলো কোথায়? কাতারের রাজধানী দোহাতে চুক্তিটা হলো, এবং যেখানে 50টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবং এই চুক্তিতে যত কথা বলা হয়েছিল তার মধ্যে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সব তো বলা যাবে না, আমি অল্প বলছি, যে আগামী 14 মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল প্রকার মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পেলাম দ্বিতীয় মেয়াদে নির্বাচন যখন হলো আমেরিকাতে 2020 সালের 3 নভেম্বর, তখন সেই নির্বাচন আমরা দেখতে পাই ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করতে পারলেন না। জয়লাভ করলেন কে? জো বাইডেন জয়লাভ করে 20 জানুয়ারি 2017 সালে কি করলেন? শপথ দিলেন। এই 20 জানুয়ারি 2017 সালে 2021 সালে শপথ নিলেন। 20 জানুয়ারি 2021 সালে শপথ নেওয়ার পরে অনেকেই বা বিশ্ব মহলে একটা কথা শোনা যাচ্ছিল যে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের করা এই চুক্তিটা বাতিল করে কিনা। আমরা দেখতে পাই না, বাতিল করে নাই, বরং কি করলেন? বরং জো বাইডেন যেটা করলেন সেটা হলো যে 14 এপ্রিল 2021 সালে জো বাইডেন ঘোষণা দিলেন কি দিলেন? যে 1 মে
1 মে 2021 থেকে 2021 থেকে সৈন্য প্রত্যাহার শুরু হবে। সৈন্য প্রত্যাহার শুরু হবে এবং যা শেষ হবে 11ই সেপ্টেম্বর 2021 সালে। যা শেষ হবে 11ই সেপ্টেম্বর 2021 সালে এবং জো বাইডেনের কথা মোতাবেক আমরা দেখতে পাই 1 মে 2021 সাল থেকে 21 সালে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু হলো। 1 মে 2021 আফগানিস্তান থেকে আমরা দেখতে পেলাম কি হলো, সৈন্য প্রত্যাহার শুরু হলো। অর্থাৎ আমাদের এই তথ্যটা কি মুখস্থ করব, 1 মে 2021 থেকে 1 মে 2021 এ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু হলো। সৈন্য প্রত্যাহার শুরু হলো এবং কি বলেছিল, এটা 11ই সেপ্টেম্বর 2021 সালের মধ্যে সৈন্য প্রত্যাহার করা শেষ করবে। আমরা দেখতে পাই একদিকে সৈন্য প্রত্যাহার শুরু, অন্যদিকে তালেবানরা বিভিন্ন ভূখণ্ড কি করতে থাকে, দখল করতে থাকে, বিভিন্ন এলাকা দখল করতে থাকে। যার ফলে আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো, সিদ্ধান্ত পরিবর্তন করে যেটা করলো সেটা হলো যে আগস্ট মাসের মধ্যেই সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে। তবে আগস্ট মাসের আগে যে ঘটনাটা ঘটলো, আফগানিস্তানের কাবুল থেকে 40 কিলোমিটার উত্তরে একটা ঘাঁটি আছে, যে ঘাঁটির নাম কি, বাগরাম ঘাঁটি। এই বাগরাম ঘাঁটি বেসিক্যালি 50 এর দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল। 1979 থেকে 1989 সাল পর্যন্ত আফগানিস্তানের যে সোভিয়েত ইউনিয়নের সৈন্য ছিল, এই সৈন্যরা থাকতো কিন্তু এই বাগরাম ঘাঁটিতে। অর্থাৎ এটা ছিল সোভিয়েত ইউনিয়নের, এই যে সোভিয়েত ইউনিয়ন যে সৈন্য পাঠিয়ে যুদ্ধ করেছিল আফগানিস্তানে, সেই যুদ্ধ পরিচালনার কেন্দ্র ছিল বাগরাম ঘাঁটি। সোভিয়েত ইউনিয়ন পতন বিদায় নিল। পরবর্তীতে আমেরিকা যখন এখানে হামলা শুরু করলো আফগানিস্তানে, তখন 2001 সালে এই বাগরাম ঘাঁটি কার দখলে চলে আসে, আমেরিকার দখলে চলে আসে এবং আমেরিকা কিন্তু এই 2021 সালের জুলাই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই যে জুলাই পর্যন্ত কিন্তু এই বাগরাম ঘাঁটি আমেরিকার অধীনেই ছিল এবং আমেরিকা কিন্তু এই 30 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে বাগরাম ঘাঁটি, যেখানে একসাথে 10,000 সৈন্য থাকতে পারে, এবং এই বাগরাম ঘাঁটি থেকেই এই আফগানিস্তানে কিন্তু আমেরিকা যুদ্ধ পরিচালনা করেছে এবং এটাকে বলা হচ্ছে আফগানিস্তানের গুয়ান্তানামো বেও বলা হচ্ছে। গুয়ান্তানামো বেও এখানে মানে গুয়ান্তানামো বেও হিসেবে এটাকে আখ্যায়িত করা হচ্ছে। আমরা দেখতে পাই যে আমেরিকা যেটা করলো, অর্থাৎ ইউএসএ আফগান বাহিনীর কাছে বাগরাম ঘাঁটি হস্তান্তর করে 1 জুলাই 2021 সালে। 1 জুলাই 2021 সালে এবং ইউএস সৈন্য বাগরাম ঘাঁটি ত্যাগ করে। বাগরাম ঘাঁটি ছেড়ে যায় 2 জুলাই 2021 সালে। 2 জুলাই কত সালে, 2021 সালে বাগরাম ঘাঁটি ছেড়ে যায়। আমরা দেখতে পেলাম যে আমেরিকা জুলাই মাসে ঘোষণা করলো চলতি মাসের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সৈন্য কি করা হবে, প্রত্যাহার করা হবে। আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হবে। ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম সেটা কি, সেটা হলো যে 15ই আগস্ট 2021 সালে তালেবানরা কি করলো, কাবুল জয় করলো। 15 আগস্ট 2021 সালে তালেবানরা কাবুল জয় করলো এবং তালেবানরা কাবুল যে জয় করলো, এরপরে আমরা দেখতে পেলাম যে আফগানিস্তান টাইম, লক্ষ্য রাখবেন, আফগান টাইম 11:59 PM এ আমরা দেখতে, আফগান টাইম 11:59 PM এ শেষ মার্কিন সৈন্য
মার্কিন সৈন্য কি করলো, আফগানিস্তান ত্যাগ করলো, আফগানিস্তান ত্যাগ। আচ্ছা, আফগান টাইম 11টা। আচ্ছা, এটা আমরা একটু অন্যভাবে লিখি, লক্ষ্য রাখবেন যে 30 আগস্ট 2021 সালে আফগানিস্তানের স্থানীয় সময় রাত 11:59 মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করল। এভাবে আমরা দেখতে পাই যে দীর্ঘ 20 বছর ধরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যের যে দখলদারিত্ব, লক্ষ্য রাখবেন স্যার, ইউএস সৈন্য মানে কি ন্যাটো সৈন্য ও বুঝাবে, নাকি শুধু ইউএস সৈন্য মানে ইউএস সৈন্য, ন্যাটো সৈন্য মানে ন্যাটো সৈন্য? ন্যাটোর মধ্যে বর্তমানে যদি বলেন 30টা দেশের সৈন্য রয়েছে, যেখানে সবচেয়ে বেশি সৈন্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং দ্বিতীয় বৃহত্তম সৈন্য প্রেরণকারী দেশ হচ্ছে তুর্কি বা তুরস্ক ন্যাটোতে। তো ন্যাটোর মধ্যে ইউএস সোলজার রয়েছে। ন্যাটো মানে ইউএস সোলজার, ন্যাটো মানে ইউএস সোলজার না, বাট ইউএস সোলজার ন্যাটোর মধ্যে রয়েছে। লক্ষ্য রাখবেন এবারটা। সেটা হলো যে এরপরে যেটা ঘটলো সেটা হলো যে 7 সেপ্টেম্বর 2021 সালে তালেবানরা সরকার গঠন করলো। এই 7 সেপ্টেম্বর 2021 সালে তালেবানরা সরকার গঠন করে এবং আফগানিস্তানের নাম দেয়া হয় কি, কথা বলে লাইভ ভিডিওটি কি গ্রুপে আপলোড করা থাকবে? ভাই এ সকল কমেন্ট না করে ক্লাস করুন। হ্যাঁ, এ সকল কমেন্ট পড়লে ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হবে। সো যদি সময় না থাকে তাহলে লিভ করুন। লক্ষ্য রাখবেন 7 সেপ্টেম্বর 2021 সালে আমরা দেখতে পেলাম আফগানিস্তানে কি হলো, আফগানিস্তানের সরকার গঠিত হলো এবং আফগানিস্তানের সাংবিধানিক নাম হয়ে গেল কি, লক্ষ্য রাখবেন, আফগানিস্তানের সাংবিধানিক নাম হয়ে গেল যেটা, সেটা হলো যে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তানের বর্তমান সাংবিধানিক নাম কি, ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। এবং এই আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী যদি বলেন তার নাম কি, তার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। এই আফগানিস্তানের বর্তমান সরকার প্রধান যদি বলেন বা বর্তমান প্রধান যদি বলেন তার নাম কি, তার নাম হচ্ছে, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ আখুন্দ। এবং আমরা জানি যে আফগানিস্তানের সাথে টোটাল 6টি দেশের সীমান্ত রয়েছে। যার একটা দেশের নাম হচ্ছে ইরান, একটা দেশের নাম হচ্ছে পাকিস্তান, একটা দেশের নাম হচ্ছে চীন, একটা দেশের নাম হচ্ছে কাজাখস্তান না, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান। এই 6টি দেশের সাথে আফগানিস্তানের কি রয়েছে, সীমান্ত রয়েছে। মাথায় রাখবেন। আমরা দেখতে পাই যখন 7 সেপ্টেম্বর 2021 সালে যখন আফগানিস্তানের সরকার গঠন করা হয়, লক্ষ্য রাখবেন, আফগানিস্তানে যখন সরকার গঠন করা হয় তখন এই সরকার গঠনে টোটাল 6টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেই 6টি দেশের একটা দেশে কিন্তু যোগদান করেনি। যে 6টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার মধ্যে চীন আছে, রাশিয়া আছে, ইরান আছে, পাকিস্তান আছে, কাতার আছে, তুরস্ক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখন পর্যন্ত কোন দেশই আফগান সরকারকে কি করে নাই, স্বীকৃতি প্রদান করে নাই। এবং যখন সরকার গঠন করা হয়েছিল কোন দেশ, 6টি দেশ আমন্ত্রিত হলেও একটা দেশও কি করে নাই, এখানে যোগদান করে নাই।
সকলেই ক্লিয়ার কিনা? দেখুন এভাবে যদি আপনি আফগানিস্তান ইস্যুটা যদি পড়েন, আমার মনে হয় না শুধু আফগানিস্তান থেকে কোনো প্রশ্ন আসলে আপনার মিস হবে, কিন্তু আমরা কি এভাবে পড়ি? আমরা কিন্তু এভাবে পড়ি না, আমাদের কিন্তু এভাবে পড়তে হবে।